আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যদিও অনেক রাত হয়ে গেছে, রোজার মাস, তো সেক্ষেত্রে আমরা একটু দেরিতে লাইভ শুরু করেছি এবং লাইভে শুরু করার আগেই সবাইকে হ্যাপি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আপনাকেও হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হচ্ছে শুভেচ্ছা থ্যাংক জানাচ্ছি। ইউ। আজকে যেহেতু হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে গিয়ে প্রথম দুঃখিত, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা লাইভটা একটু দেরি করে শুরু করছি, যেটা 10টায় শুরু হওয়ার কথা ছিল। আশা করছি হচ্ছে আমরা একটু কনসিডার করব। তো আজকে আমাদের মেইনলি যদি বলি, আমাদের যে লাইভের টপিক, সেই টপিকটা হচ্ছে গিয়ে হেলদি হ্যাবিটস ফর হ্যাপি কিডস অ্যান্ড দ্য পাওয়ার অফ এক্সারসাইজ অ্যান্ড নিউট্রিশন। মানে আমরা ফুড এবং এক্সারসাইজ কিভাবে একজন বাচ্চাকে হচ্ছে গিয়ে একটা বেটার লাইফ বা হেলদি লাইফ দিতে পারে, হেলদি হ্যাবিটস দিতে পারে, এই ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব। আমাদের গেস্ট হিসেবে হচ্ছে গিয়ে আমাদের সাথে যুক্ত আছেন। আপনি যদি একটু আপনার পরিচয় দিতেন। আমি সৈয়দা জাহানারা। সবাইকে আগে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আমি সৈয়দা জাহানারা, অরিত্রী অ্যাডভাইজার, একজন অ্যাডভাইজার। আমি আমি এমনিতেই আমার অন্য কোনো কাজের ক্ষেত্র নাই, বাসায় মোটামুটি বাসায় থাকি। না, এটাও কিন্তু অবশ্যই একটা কাজের ক্ষেত্র। যেহেতু আমরা আজকে উইমেন্স ডে বলছি, তো সেক্ষেত্রে এটাকে আমরা রাইট, নেগলেক্ট করতে পারি না। এটা একটা একটা সেটাই। ফ্যামিলি সামলানো অনেক বড় একটা বিষয়। হুম, তো সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই এটা এক্স্যাক্টলি। একটা বড় একটা কাজ বা বড় একটা দায়িত্ব, যেটা আপনি হচ্ছে খুব ভালো মতো পালন করছেন। তো এটাও একটা হ্যাঁ, সেটাই। হচ্ছে গিয়ে এটা আগের থেকে এখন এই বিষয়টার মানে প্রতি সবার মনোযোগিতা বা এটাকে মূল্যায়ন করা আগের থেকে অনেক ডেভেলপ করেছে। একসময় তো এটার মূল্যায়ন হতো না। এখন সামাজিক ভাবে এটার বা ইন্টারন্যাশনালি তো অবশ্যই, আমাদের সামাজিক ভাবে, পারিবারিক ভাবে এটাকে মূল্যায়ন করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন মূল লাইভে চলে যাই, আমাদের টপিক যেটা ছিল হুম, সেটার উপর হুম, ভিত্তি হুম, করে। হুম। ম্যাম, আমি যদি ফার্স্টে একটা কোশ্চেন করি, যেটা দিয়ে আমরা শুরু করবো, যে বর্তমানে ডিজিটাল ডিভাইসের প্রতি যে শিশুদের আসক্তিটা হুম, বেড়েছে, হুম। সেই আসক্তি নিয়ে যদি আমরা কথা বলি, কারণ প্রথমেই তো হচ্ছে গিয়ে ডিজিটাল যুগে আমরা বসবাস করছি, তো এই আসক্তি নিয়ে যদি একটু আমরা ডিসকাস করতাম। হ্যাঁ, এটা তো ধরো এখন মোটামুটি আমরা সবাই কম বেশি জানি যে ডিজিটাল ডিভাইসের ইউজিংটা তো অনেক বেশি প্রসারিত হচ্ছে, কিন্তু ক্ষেত্র বিশেষে বা অনেক জায়গায় বেশিরভাগই ডিজিটাল ডিভাইসের আসক্তিটা এক প্রকার মহামারী আকারেই ধারণ করেছে, আমি মনে করি। এটা আসলে বাচ্চাদের ব্যাপারটা তো আরো বেশি ক্ষতিকর হয়ে গেছে। বাচ্চাদের উপরে এটা ক্ষতিকর ইম্প্যাক্ট হচ্ছে। যেমন বাচ্চারা তাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময়টাই এই ডিভাইস নির্ভরশীল হয়ে যাচ্ছে। ডিভাইসে মনোযোগিতা, ডিভাইসের টাইম পাসিং, তারা দৈনন্দিন খাবারের সময়, তাদের লাইফস্টাইল, দৈনিক রুটিন সেটা মেনটেন করতে পারছে না। সেক্ষেত্রে আসলে আমাদের সবার আগে অভিভাবকদেরই সচেতন হতে হবে। আমি মনে করি প্রথম শর্ত হচ্ছে অভিভাবককে আর কি ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রিত হতে হবে, যেটা বাচ্চা দেখে শিখবে। আর বাচ্চার খাবারের সময় কখন হবে, কোন কোন খাবারের প্রতি বাচ্চাকে আকৃষ্ট করা যায়, কি কি খাবারের প্রতি, এসব ব্যাপারগুলো অভিভাবকরা যদি বাচ্চাদেরকে গাইড করে, আমার মনে হয় ছোটবেলা থেকে, অবশ্যই ছোটবেলা থেকে এটা যদি আসে সেটা অনেক উপকারে আসবে। তাছাড়া যেমন আমরা দিনের বেশিরভাগ সময়টা তো বাচ্চারা হাতে ডিভাইস থাকে, যেহেতু ওরা ওই খাওয়ায় মনোযোগী, খাওয়ার দিকে তাকিয়ে বা কি খাচ্ছি এটা অনেক সময় খেয়াল করে খায় না। ওই এতই অ্যাটেনশন ওই সাবজেক্টের ব্যাপারে থাকে যে ওই অজান্তে কি খাচ্ছে বা খাওয়ার আকর্ষণটা কি থাকছে সেটা বুঝলো না। এটাতে কিন্তু নিউট্রিশনটা সঠিকভাবে যায়ও না, আমি মনে করি। আর সেটার ক্ষেত্রে
বাচ্চাকে যদি টেবিলে বসে খাওয়ানো শেখানো যায় পারিবারিকভাবে একসাথে, এটাতে পারিবারিক বন্ধনটাও যেমন সুন্দর হবে, আরো বেশি জোরালো হবে। বাচ্চা শেয়ারিং শিখবে পরিবারের সাথে, যে নানান বিষয় শেয়ারিং শিখবে। খাবার কি খাচ্ছে এটা যদি পরিবারের বড়দের কাছ থেকে অভিভাবকদের কাছে শিখতে পারে, সেই খাবার সম্পর্কেও তার জ্ঞানও বাড়বে, ইন্টারেস্টও পাবে খাবারের বিষয়ে। এটাই। আর আম, আর একটা ব্যাপার কি বলছিলে যে উম, মেইনলি হচ্ছে এটাই ছিল আমাদের। আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা হচ্ছে যে কথা বলবো এটার পরবর্তীতে, যেহেতু হচ্ছে গিয়ে খাবার বা হ্যাবিটস নিয়ে চলে আসলো, তো আমরা আরেকটা বিষয় হুম নিয়ে যদি একটু কথা বলি ম্যাম। জাঙ্ক ফুড, হুম যেটা জাঙ্ক ফুড তো হুম এখন হুম অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে আমাদের হুম হুম হচ্ছে হুম গিয়ে। হুম তো সেক্ষেত্রে জাঙ্ক ফুডের জন্য যে আমরা চ্যালেঞ্জটা মোকাবেলা করছি, বা অভিভাবকরা ঘরে যদি এই খাবারগুলো সহজলভ্য তৈরি করে, করে তো মেক করে, এক্স্যাক্টলি। হুম তো সেক্ষেত্রে এই জিনিসটা কতটুকু ইম্প্যাক্ট করতে পারে, বা তারা যদি এই হ্যাবিট গুলা, অবশ্যই অভিভাবকই বাচ্চাদের হ্যাবিট গুলা চেঞ্জ করাতে বাচ্চাদের পারবে। তৈরি তো করবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই এটা তো জিনিসটা খুব কি ভালো কিভাবে ইম্প্যাক্ট দেখছেন? হবে, এটা তো অবশ্যই খুব ভালো ইম্প্যাক্ট হবে। বাচ্চা তো আগে সবার আগে পরিবার থেকে শিখবে, এবং মা মা বাচ্চাকে বেশি শেখায়, বা বাচ্চা কিন্তু বেশিরভাগটুকু নেয় বাবা মার কাছ থেকে। তো এখানে জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকগুলো বাচ্চাকে যদি আস্তে আস্তে আমরা বোঝাই, বা ঘরের বানানো খাবারগুলো পজিটিভ দিক বা মজাদার কেমন কি, ইনগ্রিডিয়েন্টস কি, সেগুলো যদি আমরা শেখাই, তাহলে নিশ্চয়ই ও ছোটবেলা থেকে তো প্র্যাকটিসের মধ্যে থাকলে ও উপকৃত হবে বা ও বুঝতে পারবে। এবং ওই ওকে অল্প অল্প করে প্রেশার না দিয়ে অল্প অল্প করে বাইরের খাবারের প্রতি মানে বিমুখ করা, ঘরের খাবারের প্রতি আকর্ষিত করা, এটা তো অনেক উপকৃত হবে ব্যাপারটা। জাঙ্ক ফুড তো নানান রকম ভাবেই তৈরি হয়। এখন বাসায় যদি একটা বার্গার বাইরের থেকে আনলে, আমি যদি ওটা বাসায় বানিয়ে দিই বাচ্চাকে সেম রেসিপিতেই, তা আমার মনে হয় কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে থাকবে যেটা ক্ষতিকর না। বাইরেরটা যে যেমন মজাদার করার জন্য, আকর্ষণীয় করার জন্য, বিজনেসের চিন্তা করার জন্য, সেলের চিন্তা করার জন্য যেটাকে তৈরি করা হয় নানান রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তার থেকে বাসায় মানে অভিভাবক বা মা, বিশেষ করে মাটা বানিয়ে দিলে, বাচ্চাকে বোঝালে, এটা অনেক ভালো ইম্প্যাক্ট হবে, এবং আস্তে আস্তে ফলাফল অনেক ভালোর দিকেই যাবে। বাচ্চাও তখন বুঝতে পারবে যে না, বাইরের খাবারটা কতটাই, হ্যাঁ কখনো কখনো একটু ফ্রিডম ওকে দিতে হবে, কিন্তু একটু যে হ্যাবিটের পর্যায়ে চলে গেছে, এখন তো একটা মোটামুটি হ্যাবিটের পর্যায়ে চলে গেছে বাইরের খাবারের বা জাঙ্ক ফুডের ব্যাপারে আসক্তি, এটাও একটা আসক্তি এসে গেছে, যে বাচ্চাদের বায়নাও থাকে বেশিরভাগ সময় যে বা এটা খাবো, বাইরের ওটা খাবো, চিকেন ফ্রাই, এটা কিন্তু বাসায় যদি মা বা বড়রা তৈরি করে দিতে পারে, উম, ওটাও বুঝলো বাচ্চাদের, হ্যাঁ আমি তো এটা পেয়ে যাচ্ছি, বাসা থেকেই তো পাচ্ছি। তবে পাশাপাশি একটু ফ্রিডম বাইরের খাবারে কখনো কখনো দিতে হবে, ওই কম্পেয়ারিং এর ব্যাপারটা, যে হ্যাঁ বাইরেরটা আর বাসারটা, আমি মনে করি সেটাও দরকার আছে। হ্যালো ম্যাম। হ্যালো। জি, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ খুব ভালো মতো বোঝানোর জন্য যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্সটা আসলে কি। আচ্ছা, আমরা যেহেতু সেটাই। একটা হেলদি লাইফস্টাইলের কথা বলেছি বাচ্চাদের, সেক্ষেত্রে যে হুম শিশুদের দৈনন্দিন যে খেলাধুলার যে রুটিন, এটা তো একটা হুম হেলদি লাইফস্টাইলের মধ্যে অবশ্যই হুম পড়ে, বা হুম হুম এক্সারসাইজের মধ্যে পড়ে পুরো। হুম তো হুম। সেক্ষেত্রে আমি রুটিনটা কিভাবে হচ্ছে কেমন করে সাজানো উচিত বলে মনে করেন? মানে খাবার দাবার নাকি খেলাধুলার কথাটা বলছো? খেলাধুলার যে রুটিনটা সেটা। হ্যাঁ, বাচ্চারা তো ধরো খেলাধুলা তো করতেই হবে। আমি তো মনে করি যে এখন তো খেলাধুলা অনেকখানি ইনডোর মানে হয়ে গেছে। এখন তো আমরা আমরা যেমন ছোটবেলায় অনেক বাইরে দৌড়াদৌড়ি করে খেলা, এটা কিন্তু উপকার অনেক বেশি, অনেক বেশি। একটা ফিজিক্যাল এক্সারসাইজও হয়, যেমন মেন্টালিও অনেক আসে। কারণ বাচ্চারা ওই ঘরের মধ্যে ওই যে ডিজিটাল ডিভাইসের গেম খেলা বা ঘরে গেম খেলার মধ্যে অবশ্য বাইরে খেলার জায়গাও কমে গেছে, এটাও একটা ব্যাপার। বাচ্চারা কোথায় যাবে, নিরাপদও না
সেটাও একটা পরিবেশের চিন্তা করতে হয়। কিন্তু বাচ্চাদেরকে বাইরে হোক ঘরে হোক বা আউটডোর ইনডোর যে গেমই হোক, সেই গেমগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সময় বের করে ওদেরকে সুযোগ করলে আমি মনে করি বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হয়। সকালের দিকে তো বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারা স্কুলে থাকে, বিকেলের দিকে একটা নির্দিষ্ট সময় 1-2 ঘন্টা বাচ্চাদেরকে যদি একটু বাইরে মুক্ত জায়গায় মাঠে যে কোনো গেমই খেলতে পারে, প্রকৃতির মাঝে যদি থেকে খেলতে পারে, প্রকৃতিকেও চিনতে পারবে। প্রকৃতির মধ্যেও খেলার কিন্তু একটা মজা আছে, প্রকৃতি থেকে অনেক কিছু জানতে পারে। গাছপাতা লতাপাতা দিয়ে ছোটবেলায় তো আমরা রান্নাবাটি যেমন খেলতাম, এখানে কিন্তু এই যে মেয়েরা রান্নাবাটি খেলতে খেলতে কিন্তু অনেক কিছু শেখে। পাশাপাশি ছেলেরাও যেমন মাঠে বল নিয়ে খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো খেলতে খেলতে অনেক কিছু শেখে। তো সেটাই হচ্ছে কথা যে একটা নির্দিষ্ট রুটিন করে দিলে বিকেলের দিকে 2-1 ঘন্টা বাইরে খেললো। আবার ঘরে রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিবারের সাথে যদি কিছু গেম, মানে ঘরোয়া কিছু গেম, বুদ্ধির গেম, যেটাতে ব্রেনের বিকাশ ঘটবে, এগুলো করতে পারলে বাচ্চাদের সাথে একটা রেগুলার না হলেও মোটামুটি একটা রুটিন মেনটেন করে করতে পারলে অবশ্যই এটা একটা ভালো ইম্প্যাক্ট পড়বে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই ম্যাম, কারণ হচ্ছে বাচ্চাদের খেলাধুলা তো খুবই দরকার। না হলে দরকার, হ্যাঁ। মানে মোবাইলের আসক্তির জন্য যদি আমরা হচ্ছে প্রথম প্রশ্নে যাই, তো মোবাইলের আসক্তিটা কাটানোর জন্য হলেও আসলে বাচ্চাদের খেলাধুলা দরকার। খুবই আর দরকার এই শারীরিক বলে মনে হয়। কসরত খুবই এসেনশিয়াল। শারীরিক কসরত মানে শরীরে যে একটু পরিশ্রম হওয়া, এতে অনেক পজিটিভ দিক আছে। খিদে বাড়বে, ভালো ঘুম হবে, মেন্টাল পিসনেস আসবে। ডিপ্রেশনে যে এখন বাচ্চারা সবসময় একটা এই যে নন মুভিং একটা লাইফ লিড করে, একটা জায়গায় বসে থাকা, সোফা হোক বিছানায় ওই ওই ডিভাইস নিয়ে নিয়ে, এতে কিন্তু মেটাবলিজম ঠিক থাকছে না, আমরা নিজেরও জানি। শরীরে বাচ্চাদের কিন্তু এই মুড সুইং এর ব্যাপারটা খুব অতিমাত্রায় বেড়ে গেছে, মেন্টাল ডিপ্রেশনও বেড়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যেও এই কথায় কথায় বলে যে ভালো লাগে না, মেজাজ করা, এগুলো আসে। তো বাইরে খেলতে দেওয়ার যে একটু মুক্ত জায়গায় খেলতে পারা, এটার অবশ্যই অনেক ভালো দিক আছে। এটা আমরা ফিল করি, আমরা ছোটবেলায় পেয়েছি এটা। অবশ্যই ম্যাম, সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে, আমরা যেহেতু রোজার মাসে আছি, তো রোজার সম্পর্কে বা রোজার সময় যদি আমরা কিছু বিষয় জানতে চাই, সেক্ষেত্রে যে রোজার সময় যে শিশুদের শক্তিশালী বা সুস্থ থাকতে হলে, কারণ শিশুরা তো হুম হুম। অনেক শিশুর বায়না করে যে আমিও রোজা রাখবো, যেমন মা বাবা বা হ্যাঁ পরিবারের হ্যাঁ হ্যাঁ, মানুষজনকে এটা দেখে তো বায়না করে যে শেখাতে হবে, আমিও এটাও রোজা শেখাতে রাখবো। হবে, এটাও শেখাতে হবে বাচ্চাকে। কারণ এটাও তো একটা নৈতিকতা বা ধর্মের সাথে রিলেটেড ব্যাপার, বাচ্চাকে ধর্মও শিখতে হবে। জি। সো আমরা যদি এই সময়টাতে বাচ্চাদের কিভাবে হচ্ছে কোন অ্যাক্টিভিটিস করাতে পারি বা খাবার দাবারে হুম। কোনটা করলে ভালো হয়, এই বিষয়টা যদি একটু আমাদের বলতেন। এটা তো ধরো রোজার মাসে একটু লম্বা সময় খাবারের গ্যাপ থাকে, এটা বড়দের জন্য কষ্টকর, শিশুদের ক্ষেত্রে তো বটেই। তো সেই ক্ষেত্রে যখন মানে সিস্টেম হচ্ছে 2টো টাইম খাওয়া যায়, সেই সেই খাবার সময়গুলো ইফতার, সেহরি, এটা অ্যাকচুয়ালি সেহরির সময় বাচ্চারা তো বটে, বড়রাও কিন্তু অনেক খেতে চায় না, কিন্তু একটা লাইট ফুড নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত। শুধু পানি খাওয়া একটা লম্বা সময় গেলে সেক্ষেত্রে বাচ্চাদেরকে সেহরিতে দুধ ভাত কলা এগুলো আমি মনে করি দিলে এটা হেলদি খাবার আমার মনে হয়। বাকি স্যুপ, একটু চিকেন স্যুপ, সবজি টবজি দিয়ে চিকেন স্যুপ দিলে ওরা উপকৃত হবে। আর কিছু ওই সময় খেজুর খেজুর খুব একটা সাপোর্টিভ, খুব হেলদি খাবার, স্ট্রেংথ আসায়, এনার্জি পায়। আবার ইফতারিতে এবং পাশাপাশি অবশ্যই সেহরির যতটুকু টাইম, নামাজের আগ পর্যন্ত যতটুকু টাইম পাওয়া যায় বাচ্চাকে বারবার পুশ করে হলো বাকি ওর ইচ্ছাতেই পানি খাওয়ানো, বারবার পানি খাওয়ার ব্যাপারটা করতে হবে। আর ইফতারের সময় হেলদি খাবার, যেমন আমরা নিজেরাও জানি ভাজাভাজি কোনো কারোর জন্যই স্বাস্থ্যকর না, তবে বাচ্চাকে তো একটু স্পেস দিতে হবে, ওর জন্য একটু ওর মতো একটু রাখতে হবে। পাশাপাশি জুস, ঘরে বানানো লেবুর শরবত, ফ্রুটস জুস, সলিড ফ্রুটস, আমাদের তো দেশে আল্লাহ দিলে সিজনাল ফ্রুট বলো আর বাইরে থেকে আসা বিদেশি ফ্রুটের খুব একটা ক্রাইসিস না। এটা অ্যাবিলিটির কথাও চিন্তা করতে হবে, গার্ডিয়ানদের অ্যাবিলিটি অনুযায়ী
যার যেমন অ্যাবিলিটিস সেই ক্ষেত্রে সেভাবে বাচ্চাকে ফ্রুটস দিল, বা খাবার সে ইফতারিতেও কিছু স্যুপ থাকলে হয়, দুধ চিড়ে, দই চিড়ে, এরকম একটা ব্যাপার থাকলে ফল তো থাকবেই। এগুলো তো বাচ্চাকে অনেক হেল্প করবে, নিউট্রিশনটাও ঠিক থাকবে, বাচ্চার একটা সিস্টেমের মধ্যেও ফেলা যাবে। কখনো কখনো বৈচিত্র্য আনা যায়, একটু হেভি খাবারের ক্ষেত্রে বৈচিত্র্য আনা যায় বাচ্চার। সেক্ষেত্রে আমি মনে করি বাচ্চার একটা উইশটাও জানলে ভালো, তাতেও মনে করবে যে হ্যাঁ আমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে একটু, যে তুমি কি খেতে, আজকে কি খেতে চাও, একটা মানে কি বলবো, একটা আইটেম রাখা গেল ওর জন্য, তাতে ও এনজয় করবে। আরেকটা ব্যাপার আমার কাছে একটা মনে হয়, খাবার তৈরির ব্যাপারে আমি মনে করি বাচ্চাদেরকে যদি সাথে নিয়ে করা যায় তাহলে বাচ্চা খাবার রান্নার বিষয়টা শিখতে পারে, খাবারের মা কি বা অভিভাবক কি খাবারে কি কি জিনিস দিচ্ছে এগুলোও শিখতে পারে যেমন, বা ছোট ছোট কাজে যদি মাকে সহযোগিতা করে তাহলে এটাতেও বাচ্চা খুব এনকারেজ হয়। আর তার পাশাপাশি ছোট ছোট বোধহয় রিওয়ার্ড ওরা ডিজার্ভ করে, তা দিলেও বোধহয় ওরা মজা পাবে, সেটাই আমি মনে করি। সেটাই আসলে খুবই ইনফরমেটিভ যাচ্ছে বিষয়গুলো আসলে। আমার মানে মেইনলি যেটা, যে প্যারেন্টিং এর যে বিষয়টা বা হ্যাঁ প্যারেন্টসদের হ্যাঁ এই হ্যাঁ, ব্যাপারগুলোতে আরো সচেতন এটার উপরে হওয়াটা তো খুবই ডিপেন্ড করে, জরুরি। এটার উপরেই তো সব হ্যাঁ, ওরা ওদেরকে গড়বে তো এটার উপরেই, অ্যাকচুয়ালি প্যারেন্টিং, গুড প্যারেন্টিং এর উপরেই তো ওরা ওদেরকে গড়বে। ভুল ত্রুটি তো থাকবেই, সবারই থাকবে, প্যারেন্টসদেরও থাকে, চিলড্রেনদেরও থাকবে, কিন্তু কথা হচ্ছে যে যতটা আর কি মেকআপ করা যায়, যতটা আর কি বোঝানো যায়, যতটা ইয়ে করতে হবে। সেটাই ম্যাম আসলে যেটা বলুন প্যারেন্টিং এর যে বিষয়টা, সবচেয়ে মজার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রেওয়ার্ডের বিষয়টা আমার মনে হয়। জি জি, কারণ বাচ্চারা রেওয়ার্ড, অ্যাকচুয়ালি আমরা সবাই রেওয়ার্ড পেতে খুবই পছন্দ করি, সেটা বাচ্চা বাচ্চারা আরো হোক বেশি আমরা। চায়, হ্যাঁ, বাচ্চারা বেশি, হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা সেটাই তো ওদের এই সব জিনিসটা ক্ষেত্রে একটু অবশ্যই ছোট একটা। ছোট হ্যাঁ, বড় কিছু রিওয়ার্ড দিতে হবে, নট দ্যাট এই যে একটা, বা তুমি একটা খুব ভালো কাজ করেছো, আজকের খাবারটা অনেক মজাদার হবে, আজকে তোমার তৈরি করা খাবার সবাই খাবে, এগুলো কিন্তু অনেক এনকারেজড হবে। মানে যে হ্যাঁ, পরের দিন চিন্তা করতে হলে আমি বাড়াতে যাই মার সাথে, দেখি একটু ছোট ছোট কাজ, ও তো নিশ্চয়ই এই রান্না বান্না না, খুন্তি কড়াইয়ের সাথে তো রিলেশনটা হবে না, কিন্তু এই যে ছোট ছোট এনে দাও, একটু কাটো, যেটা ও করতে পারবে, বা এই ফ্রুটস গুলো গুছিয়ে রাখো টেবিলে, খাবার টেবিল গোছানোর ব্যাপারে সহযোগিতা করা, এই জন্য ও মৌখিক হোক, ছোট্ট ছোট্ট গিফটও দিলেও আমি মনে করি বাচ্চারা এনকারেজড হবে। আহ, জি ম্যাম। আচ্ছা, আরেকটা বিষয় যদি আমরা বলি, বা হুম, মানে আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে মানসিক চাপ নিয়ে, মানে শিশুরা তো অনেক মানে এখনকার যে সময়টা এসেছে, এখন বাচ্চারা সবাই হচ্ছে ভালো লাগছে না, পরে করবো, হুম, এটা করবো হ্যাঁ না, ভালো হ্যাঁ, লাগছে না, খাবো না, হুম যে হুম, বিষয়গুলো থাকে। ভালো খাবো তো না, হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা এটা খুব শিশুদের, বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে শিশুদের যে খেলাধুলা আছে, খেলাধুলার পাশাপাশি কিভাবে মানে খেলাধুলার মাধ্যমে বা যে কোনো ভাবে কিভাবে মানসিক চাপটা কমানো যায় বলে মনে করেন আপনি? আহ, খেলাধুলার ক্ষেত্রে মানসিক চাপ, অবশ্যই খেলাধুলা তো ধরো, ওই যে বললাম, একটু আগেও বলেছি যে একটা বাইরে খেলে দিলে, মুক্তভাবে খেলে বা ওর খেলার আগ্রহ কোন খেলাটা, এটা যদি স্বতঃস্ফূর্ততা থাকে, ও ডেফিনেটলি মেন্টালি খুব ফ্রি হয়ে যাবে। আর মুক্ত জায়গায় খেলতে পারলে তো মানসিক চাপ কমেই যায়। আমরা নিজেরাই তো বড়রা একটু ধরো, খুব যখন ডিপ্রেশন লাগে, প্রেশার লাগে কাজে, তখন একটু মনে হয় না যে একটু ফাঁকা জায়গায় কোথাও, একটু খোলা মাঠে, খোলা বাগানে একটু হাঁটি, বা একটু মানে ফ্রেশ এয়ার নিই, এটা তো সেক্ষেত্রে বাচ্চাদের যে খেলাধুলা, নিয়মিত খেলাধুলা খুব জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, আমাদের স্কোপ কম কম বাইরে বাচ্চাদের খেলতে, আগের মতন এখন মানে এলাকাতে মাঠ, খেলার যে বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট মাঠ থাকবে, এটা তো নাই। এটা তো ধরো, এটা তো পারিবারিক মানে ত্রুটি না, এটা পারিবারিক ভাবে করা সম্ভব না, এটা তো সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে এটা করা দরকার, এসেনশিয়াল, যে এলাকাতে একটা খেলার মাঠ বাচ্চাদের থাকে, যেখানে একটা প্রতিদিন সব বাচ্চাদের একটা মিট হবে। এটা হবে কি, একজন আরেকজনকে চিনতে পারবে, একজনের আরেকজনের
আমার শর্টেজটা আমি বুঝতে পারবো, ও ওর ওর কোনটা ভালো দিক সেটা আমি গ্রহণ করতে পারবো। এটা আমি মনে করি অনেক হেল্পফুল, লাইফ গড়ার ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল। আর সমাজে তো সবারই অবস্থান একরকম না। আমি মনে করি এখান থেকে বাচ্চারা শিখতেও পারে এটা, যে হ্যাঁ, আম, আমাকে কতটুকু করতে হবে, বা আমাকে কতটুকু নিতে হবে, বা আমাকে কতটুকু দিতে হবে। খেলতে খেলতেই অনেক কিছু শিখবে, ভালো মন্দ হয়ে। সবসময় ঘরের মধ্যে বন্দি থাকলে সেই বাচ্চাটা মানসিকভাবে ন্যাচারালি ডিপ্রেসড হবে, যে হ্যাঁ তুমি যেও না, বাইরে যেও না, অমুক হবে তমক হবে, এ ধরে নিয়ে যাবে, সে করবে। এই যে বাচ্চারা এই ভীতিটা, আমাদের সমাজে এখন তাই হয়েছে, কিন্তু বেশিরভাগ প্যারেন্টসরাই না না তুমি বাইরে যাবে না, তুমি একা বাইরে যেতে পারবে, তুমি একা খেলতে পারবে না, ছেলে ধরা আসবে, অমুক আসবে তমক আসবে, নিয়ে যাবে। এইটা বাচ্চার মধ্যে একটা সিরিয়াস ভীতি তৈরি করে। একটা সময় গিয়ে ছোট বাচ্চাটা রেগুলার শুনতে শুনতে ভীতিটা কাজ করে, তখন বাইরে যাওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। ওই ঘুরিয়ে ফিরিয়ে ওই ডিভাইস নিয়ে ডিপেন্ডেন্ট হয়, ডিভাইস নিয়ে থাকে। তখন ওর মানসিক চাপটা ন্যাচারালি বাড়ে, মানসিক বিকাশ হওয়ার কোনো সুযোগ থাকে না তখন। সেটাই ম্যাম, আসলে আহ, না শব্দটা বাচ্চাদের অনেক বেশি হিট করে। তো হিট আমরা যদি করে, হ্যাঁ। নায়ের অল্টারনেটিভ কিছু ভাবতে পারি সেটাই, যে হ্যাঁ, হ্যাঁ, খেলতে যেও না, না বলে যদি আমরা বলি যে একটু হ্যাঁ। পরে গেলে একটু পরে খেলতে ওই যাবো। সময়টা খেলো, হ্যাঁ ওই সময়টা খেলো, তোমার কাজটা সেরে নাও, তুমি ওই সময়টা খেল, এটা বলো। বা তুমি কতটুকু রেঞ্জের মধ্যে খেলতে যেতে পারো, এটা আমরা বলে দিতে পারি, তাই না? হ্যাঁ সেটাই, যে কারণ একটা শিশুর এজ অনুযায়ী ও পরিবেশ বোঝার, ও বুঝতেও তোকে হবে। আমি যদি এখন একটা 8-10 বছরের একটা বাচ্চাকে বলি যে হ্যাঁ তুমি ওই মিরপুর 10 নম্বরে খেলতে চাচ্ছ, ও যদি আমি সেটাকে সাপোর্ট করি বা কথার কথা এই রেঞ্জে, সেটা তো ধরো একটু হার্মফুল হবে। সেক্ষেত্রে অবশ্যই ওকে বোঝাতে হবে যে না, এই ডিস্টেন্সটা তোমার জন্য না। মানে আহ, সেটাই, ইভেন কিছু তো, খাওয়া দাওয়ার হুম, ক্ষেত্রেও, রাইট, খাওয়া দাওয়ার রাইট, ক্ষেত্রেও হুম, হয়তো বা আমরা এটা বলতে পারি যে আচ্ছা আমরা এটা পরে খাবো না, এখন আমি এটা খাই, বা তুমি এটা খাও, তাই, আমরা এটা হ্যাঁ, পরে হ্যাঁ, খাচ্ছি। সেটা। একদম ডাইরেক্ট বাকি না না বাইরের, বলা যে হ্যাঁ, না না তুমি না, খেতে বা পারবে না। বা একটু বোঝানো যে বাইরের খাবারের নেগেটিভ দিকটা আর ঘরের খাবারের পজিটিভ দিকটা, এই যে ডিফারেন্স, এটা বোঝানো, যে কতটা হেলদি আর কতটা নন হেলদি। এটা বোঝালে আমার মনে হয় বাচ্চারা একদিনে তো বুঝবে না নিশ্চয়ই, ধাপে ধাপে বোঝালে, ছোটবেলা থেকে এটা শেখালে অবশ্যই ও একটা সিস্টেমের মধ্যে গড়ে উঠবে, আমি মনে করি। অবশ্যই ম্যাম, এন্ড বাচ্চারা যদি সিস্টেমের মধ্যে দিয়ে বড় হতে পারে, তাহলে ওই জিনিসটা and বাচ্চারা বেশি তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে বিষয়গুলো। রাইট, এটা রাইট। মানে মনে হয় আমার, আসলে ওই যে আহ, একটা কথাই আছে যে নরম মাটিকে যে কোনো শেপ দেওয়া যায়, বাচ্চারা হচ্ছে নরম মাটি, আদলেই যে কোনো তো আমরা আদলই যে দেওয়া কোনো যায়, শেপ রাইট। দিতে পারবো। হুম, এক্স্যাক্টলি। হুম, তো এটা একটা অবশ্যই বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বাচ্চাদের টপিকটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। এখন সেটাই, সমাজ সেটাই। ব্যবস্থা যেমন হচ্ছে, বা আমাদের কোভিড এর সেটাই, পরে যে হুম, সিচুয়েশন গুলো আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই মানসিক চাপ বাচ্চাদের বেড়ে গেছে স্বাস্থ্য, ওদের, হ্যাঁ, 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 তো এই বিষয়গুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের ক্ষেত্রে। সেটাই, হুম, সেক্ষেত্রে ম্যাম আমরা যদি বলি যে বাচ্চাদের যেমন আমরা খেলাধুলা অবশ্যই বাচ্চাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, খাবারও অনেক হুম, ইম্পর্টেন্ট বিষয়। হেলদি হুম, থাকার জন্য বাচ্চারা কোন ধরনের শরীর চর্চা করতে পারে, মানে এটা অবশ্যই তার মা বাবার সাথে হতে পারে, যে কোনো হ্যাঁ, মানে হ্যাঁ, যে কোনো হ্যাঁ, সিচুয়েশন হতে পারে। ডেফিনেটলি, তো হুম, সেক্ষেত্রে কোন কোন হ্যাঁ, শরীর চর্চা বাচ্চাদের ক্ষেত্রে খুবই বেশি ইম্পর্টেন্স রাখে বা হ্যাঁ, ইম্প্যাক্ট ফেলবে, হ্যাঁ, এটা যদি একটু হুম। বলতেন। এটা তো ধরো সবাই আমরা কম বেশি জানি যে এক্সারসাইজ তো বাচ্চার শরীরের জন্য দরকার অবশ্যই, সেটা বয়স, হ্যাঁ, হেলথ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে সবকিছু। কিন্তু সব মোটামুটি বাইরের দিকে সাইকেলিং খুব ভালো একটা এক্সারসাইজ, সুইমিং খুব ভালো একটা এক্সারসাইজ। তারপরে আজকাল তো অনেক বাচ্চারা যে ক্যারাটিটা শেখে, এটাও আমি মনে করি এটার অনেক ভালো ইম্প্যাক্ট আছে। নিজেকে সেফ করার ব্যাপারেও বাচ্চারা যেমন এটা শেখে, এখানে একটু ভালো কসরত হয়, ফিজিক্যাল ইয়েটা হয়, প্রেশারটা পড়ে, এটাতে উপকার হয়। তারপরে ইনডোর গেম, যদি ঘরের মধ্যে কিছু গেম আছে, দাবা, লুডো, এগুলো তো মোটামুটি উঠেই যাচ্ছে খেলা। এগুলোতে তো ব্রেনের কাজ করে, ব্রেনের এক্সারসাইজ হয়, এটাও উপকার হয়। তো আহ, কিংবা বাইরে ছোটাছুটি, খোলা মাঠে খেলাধুলা, যেমন ধরো এটা হারিয়ে গেছে আমাদের, ধরো এখনকার বাচ্চারা তো খেলে না, কিন্তু আমরা সময় খেলেছি, এবং এই খেলার মধ্যে কিন্তু সিরিয়াস এনজয়মেন্ট ছিল। যেমন ধরো আহ তোমরাও পেয়েছো কিনা আমি ঠিক জানি না, তুমি তোমার বয়সে যে
আমরা বাইরে যেমন ছিবুড়ি খেলা যেটা বলতাম, বউচি আর কি, যে বউ ছোয়াকি খেলাটা, দাঁড়িয়া বান্ধা, গোল্লাছুট, লুকোচুরি। আমি তো মানে এখন দেখি বাচ্চা, আমার পরিবার তো, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, বাকি ওরাও কম পেয়েছে, ওরা খেলেছে, ওরাও ছোটবেলায় খেলেছে, কিন্তু ওরাও কম পেয়েছে। আত্মীয় স্বজন ভাই বোনদের বাচ্চাদের দেখি যে এই খেলাগুলো সম্পর্কে ওদের কোনো ধারণাই নাই, কারণ ওরা খেলতে পারে না, তো এগুলো পায় না, এই সুযোগ পায় না। আমরা সেই সুযোগ পেয়েছি, মাঠ পেয়েছি, এই পরিবেশ পেয়েছি, খুব বাস্তব কথা যেটা, পরিবেশ পেয়েছি। এখন বাচ্চারা কোথায় খেলবে? রাস্তায়? রাস্তায় খেলতে গেলে ওই রাস্তায় রিক্সা চলছে, গাড়ি চলছে, এটা তো আবার সেফ না ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে ঘরোয়া বাইরের খেলাগুলোর মধ্যে, ঘরোয়া খেলার মধ্যে বললাম যে, আর এই খেলাগুলোর মধ্যে বাবা মা ইনভলভ, বা পরিবারের বড়রা যদি ইনভলভমেন্ট রাখে, তাহলে বাচ্চারা মনে হয়, আমি মনে করি অনেক বেশি এনজয় করতে পারবে এটা, ব্যাপারগুলোতে। তখন বাইরের দিকে ঝোঁকাটা ওদের কমে যাবে, যে আমাকে, আমি তো বাসা থেকেই সাপোর্ট পাচ্ছি অনেক, আমি তো বাসা থেকেই অনেক আহ মানে সঙ্গ পাচ্ছি। অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বারদের আরো বেশি বিষয়গুলো হুম, বুঝতে হুম, হবে এবং হুম, শিখতে হবে। হুম, এবং অনেক বুঝতে সময় হবে। দেখা যায় অনেকে বলে যে সাইকেল এখন চালাবা না, ব্যথা পাবা, পড়ে যাবা। হ্যাঁ, সুইমিং এর হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, অনেকেই একটা বাধা ধরা, না না পানির কাছে যাওয়া যাবে না। তো এই হ্যাঁ, জিনিসগুলো হ্যাঁ, হ্যাঁ, আসলে বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর ছোটবেলা থেকে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। শেখা আসলে রাইট। খুবই দরকার। এটা এখন হুম, বাবা মাদের এটা বুঝতে হবে বা পরিবারের মানুষদের বুঝতে হবে। তো হুম। যে দিন শেষে অবশ্যই প্যারেন্টিং এর একটা বিষয় চলেই আসছে। খেলতে তো খেলতে তো বাচ্চারা, ওই যে তুমি ব্যথা পাবে, আমরা অনেক গার্ডিয়ান মারা বেশি, মাদের বাচ্চাদের ব্যাপারে একটু বেশি দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে আমি বলি না তুমি ওটা খেলো না, পড়ে যাবে, কেটে যাবে, এগুলো বলি। অ্যাকচুয়ালি কিন্তু নিয়মটা কিন্তু বাচ্চারা পড়ে, কেটে, ভেঙে গিয়েই কিন্তু শিখবে। তারপরে বুঝতে পারবে যে হ্যাঁ এটা, উম, এটার ভালো দিক মন্দ দিক সেগুলো বুঝতে পারবে, শিখতে পারবে। না, এগুলো না ফেস করলে তো আসলে শিখতে পারবে না। সেটাই। হ্যাঁ, ওইটাই কারণ হচ্ছে, যেমনটা ছোটবেলায় আমরা শুনেছি বা এখনো শুনি যে হোঁচট না খেলে তো আমরা হাঁটতে শিখতে পারতাম না। এখন রাইট, তখন যদি রাইট, বলতো যে হ্যাঁ, না, সেটাই, হ্যাঁ। হোঁচট খাবে, সেক্ষেত্রে আমরা এখনো হয়তো আর বা হেঁটো না, আর হেঁটো মানে তাহলে হাঁটতে হাঁটতেই পারবে না। সেটাই। সেটাই তো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশনে আমাদের প্রশ্ন এসেছে। তো ম্যাম, আমরা হচ্ছে ওইখান আচ্ছা। থেকে একটা প্রশ্ন হচ্ছে নিচ্ছি প্রথমে। হুম। সাদিয়া ইসলাম মিমাপু বলেছেন যে শিশুদের ঘুমের সময়সূচি কিভাবে রোজার সাথে মানিয়ে নেওয়া যায়, মানে যেহেতু আমাদের ইফতার করার আচ্ছা। পরে ওদের পড়া থাকে, এরপরে হুম, ঘুমানো, হুম, তারপরে আবার সেহরিতে ওঠা, যেমনটা হুম, বললাম হুম, যে হুম, অনেক বাচ্চা হুম, রোজা রাখতে চায়, সেক্ষেত্রে এই হুম। সময়সূচিটা আমরা কিভাবে মানিয়ে নিতে পারি? এটা তো ধরো বয়স, ক্লাস, সব ক্লাসের তো পড়ালেখার বোঝাটা একরকম না। আর আমাদের দেশে তো জানোই, সবাই জানে যে পড়ালেখার বোঝা অনেক। এটা কোনো, আমি তো মনে করি আসলে কখনো কোনো মনে হয় যে কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না, প্রেসার হয়ে যায়। তা এখন কি করা যাবে, এটা তো আমাদেরকে ওভাবেই মেনে নিতে হচ্ছে, চলছে। তার মধ্যে থেকে বাচ্চাদের পড়ার ব্যাপারটা, রমজান মাসের তো একটা আহ মানে সময়ের ব্যাপারটা থাকে, একটা ঘুমের ঘাটতি থাকে। বাচ্চাকে ওটা পূরণ করার জন্য দিনের বেলা একটা সময় বেছে নিতে হবে, যে দুপুরের দিকে ঘন্টা দেড়েক, ঘন্টা দুই ঘুমাবো। বাচ্চা যখন মানে ফিল করবে যে আমার ঘুম লাগছে, টায়ার্ড, তখন তাকে ঘুমাতে দিতে হবে, পড়াশোনার ব্যাপারে প্রেশার না দিয়ে। আর এই রাতে বেলা, এমনিতে পুরো রমজান মাসে আমরাও ছোটবেলায় যেটা করেছি, পড়ার প্রেশারটা কম দিত আমাদের মারা, পড়ার প্রেশারটা কম দিত সারাদিন যদি রোজা রাখতাম। বা সেক্ষেত্রে দিনের বেলাটা ও যতক্ষণ পড়তে কমফোর্ট ফিল করবে, ও প্রেশার ফিল করবে না, তো সেই সময়টা ওকে বেছে নেওয়া, দিতে দেওয়া হোক। আর স্কুল টাইম যদি না থাকে, তো তো ভালোই, তখন ওর রুটিনটা ওভাবেই বলা, যে তুমি কোন সময়, এইটুকুন এইটুকুন সময়ের মধ্যে তুমি কি মনে করো যে তুমি পড়ে কমপ্লিট করতে পারবে, বা তোমার জন্য আরামদায়ক হবে কিনা, সেটাও দিয়ে দিতে হবে। বা গার্ডিয়ানরাও বুঝিয়ে দিতে পারে যে তুমি এই সময়টা বুঝে পড়ো। ওর সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠার ব্যাপারটা সুযোগ দিতে হবে, কেননা ওই সেহরি খেলে ওঠার সময় তো বাচ্চারা 1-1.5 ঘন্টা এদের ঘুমের ঘাটতি হয়, সবারই হবে। আর বড়রা তো ধরো নামাজ কালাম করার জন্য একটু সময় আরো বেশি যায়, তো ওদের ক্ষেত্রে সেহরির সময় যে ঘুমের ঘাটতিটা হয়, খাবার খেয়ে, সেহরির খাবার খেয়ে
নামাজ পড়ার ব্যাপারে ওদেরকে এনকারেজ করা দরকার। আস্তে আস্তে তো শিখতে হবে, এটাও তো ধর্ম ও নৈতিকতা এগুলো সবই শেখাতে হবে। তারপরে পাশাপাশি সকালের দিকটা একটু দেরি করে ঘুম থেকে উঠলে দিনের একটা দুপুরের দিকে বা বিকেলের দিকে একটু সময় ওদেরকে বের করে, আর রাতে তো আর বসতেই পারবে ইফতারের পরে। ও যতটুকু ফিল করে টায়ার্ড থাকলে ও যতটুকু নিতে পারবে সেই সময়টা বেছে দিলে যে হ্যাঁ তুমি এইটুকুন সময় রাতে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, সকালের দিকে 1 ঘন্টা এই সময়টুকু তুমি পড়ো। কোন সময়টা ওর জন্য সুবিধাজনক বা পরিবারের জন্য সুবিধাজনক, গার্ডিয়ানদের জন্য সুবিধাজনক সেটা সিলেক্ট করে দিলে আমি মনে করি আহ এটাও বাচ্চারা উপকৃত হবে। ম্যাম, কারণ হচ্ছে বাচ্চাদের তো হচ্ছে বাচ্চারা আসলে নিজেরা রুটিন করতে পারে না, এটা খুবই নর্মাল হুম, একটা বিষয়। সেক্ষেত্রে এটাই, অবশ্যই হ্যাঁ, তাদের প্যারেন্টসদের হচ্ছে বা হয়তো বা বড় ভাই নির্ভরশীল বোনদের হতে হয়, হচ্ছে এই বিষয়টাতে নির্ভরশীল তাকে হতে হেল্প হয়, করতে হ্যাঁ। হবে। আর আরেকটা বিষয় যেমনটা ছিল যে রোজার সময় বাচ্চাদের হচ্ছে স্কুল অফ রাখার যে বিষয়টা ছিল, এরকম হয়তোবা আমরা হচ্ছে অনলাইনে যেমনটা হুম, কোভিড এর মধ্যে যেমন এই জিনিসটা খুবই ভালো হয়েছে যে অনলাইনে খুব, কিছু হ্যাঁ, অ্যাক্টিভিটিস বা ক্লাস নেওয়ার বিষয়টা একটা, হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এখন হ্যাঁ, ওই জিনিসটাও অ্যাডাপ্ট করছে অনেক প্যারেন্টস, আগে এটা বুঝতো না যে অনলাইনেও পড়া যায়। এই যে সেটাই, অনলাইনে হ্যাঁ, পড়ার যে ট্রেন্ডটা বা এটাকে আমরা ভালো কাজেও লাগাতে পারি, যেমন কিছু খারাপ অবশ্যই, হ্যাঁ, হতে পারে, তেমন আমরা যদি হচ্ছে একটু নিজেদের থেকে একটু হচ্ছে সচেতন হই, সেক্ষেত্রে অনলাইনে ক্লাসের হুম, বিষয়গুলো হুম, একটা ভালো হুম, সলিউশন হতে পারে বাচ্চাদের জন্য। সেটাই, হয়তো বা সেটাই, তারা হ্যাঁ, টায়ার্ড হয়ে যাবে বা অন্য যে হুম, বিষয়গুলো থাকে। আচ্ছা, আশা করছি হচ্ছে আপু আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম উত্তর দেওয়ার জন্য। আমি যদি হচ্ছে হ্যাঁ, পরবর্তী আরেকটা ইউর কোশ্চেনে ওয়েলকাম। যাই। এরকম একটা প্রশ্ন এসেছে যে শহরের জীবনে ব্যস্ত মা বাবার জন্য বাচ্চাদের টিফিনের জাঙ্ক ফুডের বিকল্প হিসেবে দ্রুত তৈরি করা যায় এমন কিছু হুম, পুষ্টিকর খাবারের আইডিয়া কি হতে পারে? অবশ্যই শহরের জীবনটা আসলে ব্যস্তময়। অনেক সময় বাবা মা হ্যাঁ, হ্যাঁ, দুজনেই হ্যাঁ, জব করছে, কারোর উপর হুম, ডিপেন্ড হুম, হতে হুম, হচ্ছে। তো হুম, ওভারঅল সেটা ছিল, সেই সময় যদি আমরা আমরা তো অবশ্যই শুধু রোজাকে ফোকাস করছি না, আমাদের মেইনলি আমাদের বাচ্চারা বা কিডস কিভাবে হেলদি রেগুলার, অ্যান্ড হ্যাপি রেগুলার, লাইফ হ্যাঁ, লিড করতে পারে, রেগুলার, সেটা আমাদের হ্যাঁ। মেইন মোটিভ। তো সেক্ষেত্রে আমরা যদি রেগুলার বেসিসেও চিন্তা করি, সেক্ষেত্রে কেমন অল্টারনেটিভ হতে পারে একটা মানে আহ, পুষ্টিকর খাবারের যে একটা টিফিন আমরা বাচ্চাদের সার্ভ করছি, এই হুম, ব্যাপারে হুম, হচ্ছে গিয়ে হুম। যদি কিছু আইডিয়া দিতে। এই যে আমি মনে করি ধরো যেহেতু আজকাল গার্ডিয়ানরা বিজি, বাইরে তাদের অনেকেই মানে সার্ভিস হোল্ডার, বাকি বাইরের কাজে থাকে, নানান রকম এঙ্গেজমেন্টে থাকে, মাদেরকেও থাকতে হয়। সেক্ষেত্রে মাদেরকে সহজেই মহিলাদেরকে ঘর বাহির দুটোকেই একতালেই মেনটেন করতে হয়। সেই ক্ষেত্রে মারা নিজের বাইরের কাজটা সেরে ঘরে এসে একটা নির্দিষ্ট সময় বাচ্চাদের জন্য কিছু টিফিন রেডি করে রাখা হয়। ইনফ্যাক্ট তাই করি আমরাও। তো কম বেশি সবাই তাই করি। সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য টিফিন একটু কালারফুল হলে বাচ্চারা আকৃষ্ট হবে। একটু সিজনাল ফ্রুটস দেওয়া। তারপরে এই যে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে প্রতিদিন চিকেন ফ্রাই, আমি একটু আগেই বোধহয় ওটা বলেছি যে বাচ্চারা আজকাল চিকেন ফ্রাই এর ডিমান্ডটা একটু বেশি, বা ওই যে জাঙ্ক ফুডের আর কি ডিমান্ডটা থাকে। সেক্ষেত্রে বললো যে আমি তোমাকে করে দিই, তোমার ওই বাইরেরটা খাওয়ার কি দরকার, ওটার যে খারাপ দিকগুলো বুঝিয়ে বাসা থেকে করে দেওয়া যেতে পারে। তা ব্রেড কিছু করে দিতে পারে, হাতে বানানো ব্রেড, চিকেন ব্রেডও করা যেতে পারে। আজকাল তো মাদের কোনো খাবার তৈরি করার জন্য শেখার জন্য কারোর মুখাপেক্ষি হতে হয় না আমি মনে করি। আজকাল মানে নানান রকম টিউটর দেখেই রেসিপি শেখা যায়। সেই ক্ষেত্রে মাই বাচ্চাকে বলতে পারে যে আজকে তোমাকে আমি নুডলস দেই, আজকে তোমাকে, হ্যাঁ, বাবা মার অ্যাবিলিটি মানে ফিজিক্যাল অ্যাবিলিটি, ফিনান্সিয়াল অ্যাবিলিটি সবকিছুর সাথেই কিন্তু তাল মিলিয়েও চলতে হবে। এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, তাই না? সব বাবা মাদের একরকম অ্যাবিলিটি না, বাচ্চাকে সেটাও শেখাতে হবে, এটা কিন্তু খুব জরুরি। কারণ বাচ্চা দুমদাম কিছু অদ্ভুত ডিমান্ড করলে বাবা মা সেটা ফুলফিল করতে নাও করতে পারেন। তা সেটা সেই ক্ষেত্রে আম, মা ওই বললাম যে খাবারগুলো, একটু বয়েল ডিম, একটু নুডলস, বা একটু মানে বাসায় বানানো ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চারা এটাই তো এগুলো পছন্দ করবে। ইভেন আমি মনে করি এগুলো কখনো কখনো এটাও করা উচিত যে হাতে বানানো রুটি, একটু কালারফুল সবজি দিয়ে তরকারি করে গুছিয়ে রোল করা, বা হরলিক্স বা কোনো জ্যাম জেরি দিয়ে রুটি, হাতে বানানো রুটি রোল করে দিয়ে
টিফিন দেওয়া যেতে পারে। এটা মানে অল্টারনেট করে করে দেওয়া যেতে পারে। কখনো কখনো বাচ্চাকে ওই ওই মানে স্বাধীনতাটাও দিতে হবে, আমি বলেছি একটু আগে, যেটা একটু বাইরের খাবার বাচ্চাকে বোঝানোর ব্যাপারে যে হ্যাঁ এই আর কি। আমি যেমন আমার মেয়েকে ছোটবেলায় ও এটা পছন্দ করতো, হরলিক্স দিয়ে রোল করা রুটি, সুন্দর করে একটা রোল বানিয়ে দিতাম, মানে স্প্রিং রোলের মতো। ও এখনো ফিল করে, এখনো বলে যে মা মা আমি না ওইটাকে খুব এনজয় করি, হ্যাঁ, যে তুমি আমাকে এটা দিতে আমার খুব মজা লাগতো। হরলিক্স দিয়ে রোল করে দিতাম, ও এটা খুব এনজয় করতো। তো এভাবে নানা রকম একটু মেধা খাটিয়ে মায়েদের তো ধরো ক্লান্তি থাকে না বাচ্চাদের ক্ষেত্রে। ক্লান্তি থাকে না মানে কি, থাকে কিন্তু প্রকাশ, ডেফিনেটলি ক্লান্তি থাকবে, কিন্তু প্রকাশটা মাদের ওরকম থাকে না, মানে স্কোপ নাই বাচ্চাদেরকে কতটা কমফোর্ট দেওয়া যায় চেষ্টা করে। আহ, তারপরেও মাদের প্রেসার হয়ে যায়, মাও বিরক্ত হন, হতেই পারে, সেটা তো অস্বাভাবিক কিছু না, তাই না? তো সেই ক্ষেত্রে এই ধরনের খাবারগুলো আমি মনে করি যে ধরো যাদের যেটা যেটা বললাম সেটা করা যেতে পারে। কিছু ফ্রুটস, কালারফুল ফ্রুটস, সিজনাল, যেমন আমের সময় পেয়ারা, আম, তারপরে কলা দিয়ে কিছু তৈরি করে দিলে ব্রেডের সাথে, এগুলো তো আমি মনে করি এগুলো খুব হেল্পফুল হবে, বাচ্চারাও এনজয় করবে। কিছু ডাইস বানিয়ে, ধরো ওদের খেলার কোনো ডাইস বানিয়ে কোনো কেক বানিয়ে দেওয়া হলো, ও এগুলো ওই যে বললাম আগে, আগের সময় আগেরকার মাদের তো ধরো, আমাদের মারা ওরকম স্কোপ ছিল না, এত টিউটর দেখে কিছু তো শেখা বা করার তো সুযোগ ছিল না, বা কোনো নানান রকম ইনগ্রিডিয়েন্টস এর সাপোর্টিং ব্যাপারটাও ছিল না। আজকাল তো অনেকটাই ইজি হয়ে গেছে সেটার ব্যাপার, সেই ক্ষেত্রে মেধা খাটিয়ে একটু মনোযোগী হলে আমার মনে হয় এটা খুব কঠিন হবে না। ওই অবশ্যই ছোটবেলা থেকেই এটা দিতে দিতে বাচ্চারা ইউজ টু হবে। আসলে মায়েরা সবসময় ক্রিয়েটিভ হয়। আর এখন তো আমাদের অনেক অপশন আছে, অনলাইন, ইউটিউব হ্যাঁ সবকিছু হ্যাঁ দিয়ে হ্যাঁ, হচ্ছে রাইট, করা যায়। হ্যাঁ এবং সেটাই, হুম যদি আমি আমি হচ্ছে বাচ্চা যখন মানে আমি ছোটবেলায় কি প্রেফার করতাম বা হচ্ছে আমি এখন দেখি আমার ছোট ভাই বোনদের, আমরা যদি খাবার হেলদি ফুড দিচ্ছি বা যাই দিচ্ছি, দেখা গেছে রুটিকে একটু অন্য শেপে করে দিলাম, সেক্ষেত্রে তারা ও হ্যাঁ আচ্ছা কোনো লাভ শেপ হ্যাঁ বা হ্যাঁ হচ্ছে স্টার হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ রেওয়ার্ড হিসাবে, আচ্ছা আমি তোমাকে স্টার শেপের হ্যাঁ আজকে খাবার বানিয়ে দিব। হ্যাঁ, তো টেডি এই টেডি জিনিসগুলো শেপের, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো ওরা অনেক এনজয় করে এবং ওইটা যে খাবারই এনজয় হোক করে, এইভাবে একটা অল্টারনেটিভ ওয়েতে ওদের খাওয়ানো হুম যায়। হুম, আর আই থিঙ্ক সেটাই, যদি আমরা হচ্ছে আহ, 2-3 দিনের খাবার একটু প্রিজার্ভ করে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা হ্যাঁ এটাই, সিম্পল হ্যাঁ ভাবে এটাই, ওই হ্যাঁ, জিনিসটা দিতে পারি। হুম হুম যেহেতু হুম। ব্যস্ত সময় কাটে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মানে না ইনফ্যাক্ট মেনলি আমাদেরকে কি ধরো আমার, হ্যাঁ ইনফ্যাক্ট আমাদেরকে প্রিজার্ভ করার জন্য করতেই হয়, কারণ রেগুলার তো ধরো আমরা বাচ্চাদের কেন, আমরা তো বড়রা খাবারও, যা ব্যস্ততার এখন সময় তাই না সবারই, বড়দের খাবারও তো অ্যাকচুয়ালি আমাদের একদম বেলায় বেলায় করার মতন অবস্থা থাকে না, সেই সময় বাকি মানে মেন্টাল ফিজিক্যাল সমস্ত ব্যাপারগুলো দেখতে হয়, থাকে না। আর বাকি এখন তো ধরো ফ্যামিলির অনেকেই হেল্পফুল হচ্ছে, একসময় যেমন একটু বাড়ির পুরুষটা ওই যে একদম ফ্রেশ ফ্রেশ খেতে হবে, ফ্রেশ ফ্রেশ টেবিলে সব সার্ভ করতে হবে, এই টেন্ডেন্সিটা ছিল। আমি মনে করি এখন এটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে, উম, কমে গেছে, এটা শেষ হয়ে গেছে বলছি না। মানে একটু আগে আমি সেক্ষেত্রে যেমনটা বললাম আসলে, যে আপনি বললেন না যে আমি হচ্ছে এই তো এখন বাসা সামলাই। তো এই যে বাসা হ্যাঁ সামলানোর বিষয়ে কত কিছু ক্রিয়েটিভ জিনিস আসে বা কত কিছু সেটাই আমাদের সেটাই, মানে আপনাদের মেনটেন করতে হয়, আমার মাকে মেনটেন করতে হুম হয়। হুম হুম এই হুম জিনিসটা হুম, আসলে হিউজ, অনেক সেটাই, হিউজ। হ্যাঁ, লাইক একটা অফিসে কাজ করার যে বিষয়টা থাকে, যে ঠিক আছে আমি হুম, অফিসে একটা রুলস রেগুলেশন মেনটেন করছি, অবশ্যই এটা করে হ্যাটস অফ, ওইটাকে না করছি না বাবাদের কাজকেও, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মায়েদের কাজ আলাদা আলাদা ভাবে চিন্তা করা, নিজে নিজে কোনো একটা হুম কিছু ভাবা, ওইটা আবার ইমপ্লিমেন্ট হুম, করা, ওইটা কিভাবে দিবে রাইট, সেটাকে ইচ এন্ড এভরিথিং। সো রাইট, আর আরো কিছু সময় আমাদের লাইভ সেশন চলবে, আমাদের কমেন্ট সেকশনে আরো কিছু শিওর, প্রশ্ন এসেছে। তো হ্যাঁ সেক্ষেত্রে আমি শিওর, যদি নেক্সট কোশ্চেনে যাই, আমরা দেখেছি অনেক সময় বাচ্চারা পশ্চিমা সমাজের বিভিন্ন বিনোদনমূলক শো এর কারণে আমাদের দেশের হুম সংস্কৃতি হিসেবে আমাদের মা বাবার শাসন নিতে পারেন না, মা বাবাকে হুম শত্রু মনে করেন। হুম। এটা থেকে পরিত্রাণের উপায় কি? আমরা সংস্কৃতি বা ধর্মীয় মূল্যবোধ কিভাবে শিশুদের শেখাতে পারি?
এটা যদি একটু বলতেন। লাইক আমরা এখন যদি দেখি যে বাচ্চারাও অনেক বেশি টিভি শোর উপর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, টিভি শো দেখছে, মানে পশ্চিমা দিকে যে মুভি জিনিসগুলো হয়, তো মুভির ব্যাপারে আগ্রহী হয়েছে। movie, হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক সময় এটা না করাতে বাবা মার উপর ক্ষিপ্ত হয়ে যায় যে কেন, এইটা আমার একটা হ্যাঁ 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 ভালো লাগার জায়গা, হ্যাঁ বা আমি হচ্ছে কি সেটাই, হ্যাঁ। আমি হচ্ছে কি অবসর সময় এটাই করব, বাইরে না খেলে ফোনই দেখবো, এটাই দেখবো। এন্ড তাদের কাছে এটা সেটাই। অনেক বেশি ঠিক মনে হয় যে আমি ভালো কিছু দেখছি, কিন্তু আলটিমেটলি ওদের উপর এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটা থেকে অবশ্যই। কিভাবে পরিত্রাণ পেতে পারি, অল্টারনেটিভ কি হতে পারে, বা এই জিনিসগুলো নিয়ে যদি আমরা হ্যাঁ, এটা তো প্রথমে তো ধরো এই ডিজিটালাইজেশন বা কি ধরো এই যে ইন্টারনেট ইন্টারনেট ব্যবস্থাটা এমনই একটা ব্যবস্থা, এটা তোমার আমার হাতের বিষয় না, কন্ট্রোলিং এর ব্যাপারে। এটা এটা এই নানান বহির্বিশ্বেতে বেশ উন্নত দেশগুলো কিছু চিন্তা করে, কিছু কন্ট্রোলিং রাখে। স্কুলে তুমি নিজেও জানো, চীন জাপানে কিছু বা অন্যান্য কিছু দেশে কন্ট্রোলিং আছে স্কুলের ক্ষেত্রে বা বাসার ক্ষেত্রে। ইন্টারনেট ইউজিং এর ব্যাপারে কিছু রেস্ট্রিকশন মেনটেন করা হয়। হ্যাঁ, এটা তো আমাদের দেশে নেই, আমাদের দেশে এটা করা উচিত সবচেয়ে বেশি। আর আমি মনে করি যে কম উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু এটার ক্ষতিকর প্রভাবটা বেশি পড়ে। কারণ আমাদের বিনোদনের খুব বড় একটা মাধ্যম হয়ে গেছে এই মোবাইল বা কি ইন্টারনেট। জন্য যে এখানে আমরা টাইম পাস করি। প্রথমে হচ্ছে বিষয়টা যেটা যে ছোটবেলা থেকে ধর্মীয় মূল্যবোধ, তারপরে নৈতিকতা এগুলো শেখাতে হবে। তাহলে বাচ্চাকে কোনটা করা ভালো, তোমার তোমার জন্য ভালো, পরিবারের জন্য ভালো, তোমার আগামী জীবনের জন্য ভালো, বা কোনটা করা যাবে না। এটা একদম আমাদের ধর্মের বিষয়টা টেনে, যেটা রিয়েল, কোনো চাপিয়ে দেওয়া না বা কোনো বিষয়ে কি বলবো একটু গোঁড়ামি করা বা এগুলো না। বাচ্চাকে সত্যিটা আর আর সবচেয়ে জরুরি বিষয়, সত্যি বিষয়টা বাচ্চার সামনে তুলে ধরতে হবে বা বাচ্চাকে শেখাতে হবে যে ধর্মের এই দিকটা আছে, তোমাকে তো শিখতে হবে। বা এভাবে ছোটবেলা থেকে ধর্ম বা সারা পৃথিবী তো এখন এগিয়ে যাচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে। জানতে হবে, শিখতে হবে সারা পৃথিবীর ভালো মন্দ। বাচ্চারা এখন দেশ থেকে বাইরেও পড়ালেখা করতে যাচ্ছে, বাইরে স্টে করছে, অল্প বয়সেই করছে, সবই ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে যে ছোটবেলা থেকেই ধর্মকে প্রাধান্য দিয়ে নৈতিকতা তৈরি করতে হবে যে সত্য বলা, এই যে সত্য বলার ব্যাপারটা বা মিথ্যা বলাটা ঠিক না, এখানে তুমি অসম্মানিত হবে। যে তুমি মিথ্যা কথা বললো না, তুমি সত্যি কথা বলবে, এই চাপিয়ে না দিয়ে ওই যে পজিটিভ দিক নেগেটিভ দিকগুলো যদি বোঝানো যায় বাচ্চাদের ক্ষেত্রে, অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে থেকেই এটা শিখতে পারবে, ওরা ধীরে ধীরে বলে যাবে। বা সত্যি বললে কোন কোন ভাবে তুমি উপকৃত হবে, তুমি সাকসেসফুল হবে। নেগেটিভ বললে তোমার সবকিছু কত ক্ষতিকর হবে সেটাও বোঝানো যায়। সেক্ষেত্রে বাচ্চারা উপকৃত হবে। আর এই টাইমিং ধরো ইন্টারনেট ইউজিং এর ক্ষেত্রে পারিবারিকভাবে একটা রুটিন বাচ্চাদেরকে বলে দেওয়া যেতে পারে যে তুমি এই সময়টার জন্য এই দিকগুলো, এই সাইটগুলোতে তুমি যেতে পারো। এটা অবশ্য বয়স অনুযায়ী। আবার ওই যে একটু আগে বললে যে ইন্টারনেট বেস পড়ালেখা হয়ে গেছে এখন তো, তাই না? ইন্টারনেটের মাধ্যমে বাচ্চাদেরকে অনেক কিছু পড়ালেখা করতে হয়, অনলাইনে পড়ালেখা যেটা। তো অনলাইনে পড়ালেখা করতে গিয়ে আমরা জানি বাচ্চারা কিন্তু এখানে সততাটা পুরোপুরি রাখতে পারে না। ওরা ঠিক ওই পড়তে পড়তেই দেখা যায় যে অন্য সাইটে চলে যেতে পারে, যায়, ইনফ্যাক্ট যায়। তো এখানে আসলে বাচ্চাদের ক্ষেত্রে এটা সবারই কিউরিওসিটি সবারই থাকে, বড়দেরও থাকে, আর বাচ্চাদেরও তো থাকবেই। সেক্ষেত্রেও বাচ্চাদেরকে ওই ব্যাপারগুলো বলতে হবে যে কিছু কিছু যদি অ্যাপসও তৈরি করতে পারে। আমি মনে করি যারা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন বা কে প্রোগ্রামার আছেন, তারা যদি ওরকম কিছু অ্যাপস তৈরি করে তাহলে আমি মনে করি বাচ্চাদের উপকৃত হবে। যে অ্যাপগুলোর মাধ্যমে গার্ডিয়ানদের একটা কন্ট্রোলিং থাকবে, মানে সুপার কন্ট্রোল না, আমি বলছি যে গার্ডিয়ানরা একটা জাস্ট কি বলবো অবজার্ভ করতে পারবে বাচ্চাদেরকে যে হ্যাঁ ওরা কি ঠিক ওয়েতে আছে কিনা, নাকি ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাও খুব জরুরি ব্যাপার। তো এগুলো তো ধরো আম, আমরা আমরা ফেস করতে হচ্ছে, নানান রকম প্রবলেম ফেস করতে হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো আমি মনে করি আসা উচিত। আর বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত যে তুমি
এইটুকুন সময় তুমি ইউজ করতে পারো, বা এই সময়টা না, এটা তোমার জন্য, স্বাস্থ্যের জন্য, মনের জন্য ক্ষতিকর, এভাবে আর কি চিন্তা করা যেতে পারে। অবশ্যই ম্যাম। আবার হচ্ছে আমাদের যদি গার্জিয়ানরা একটু ডিভাইসের ব্যাপারে সচেতন হয়, সেক্ষেত্রে হুম অনেক হুম সময় কি করা যায় যে আমরা অনেক অ্যাপগুলোতে লক সিস্টেম করে দিতে পারি, যেটা বাচ্চারা হুম অ্যাক্সেস না হুম করতে হুম পারে। হুম হুম ওই এবং যে আমি অনেক বললাম যে যেমন হ্যাঁ। ইউটিউব কিডস, হ্যাঁ ইউটিউব কিডস বলে একটা হুম কথা হুম আছে, আমরা সবগুলা হুম হচ্ছে লক হুম করার পরে জাস্ট ইউটিউব কিডস এর অ্যাক্সেসটা তার কাছে থাকবে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করি, এর মানে এটা মেনটেন যে করতে পারি। ইভেন এই জিনিসটা ওনাকে একটা ভালো ওয়েতে শিখাতে হবে যে আমি এই জিনিসটা কেন হুম হুম করছি, এই জিনিসটাও ট্রান্সপারেন্ট হ্যাঁ। থাকতে হবে যে আমি এই জিনিসটা হুম তোমাকে হুম হুম অবিশ্বাস করি এর জন্য না, কিন্তু এই তা না, জিনিসটা হ্যাঁ, থেকে আমাদের হচ্ছে একটু দূরে থাকতে হবে। এর জন্য একটা তুমি প্র্যাকটিস ক্ষতিগ্রস্ত আনার হবে। জন্য, একটা হ্যাঁ, প্র্যাকটিসে আনার জন্য আমরা এই বিষয়গুলো আসলে একটু ইমপ্লিমেন্ট করছি, এন্ড এতে তোমারও সেটাই। হেল্প লাগবে আমাদের। সো হেল্প এই লাগবে, হ্যাঁ, জিনিসগুলো রাইট যাতে হচ্ছে রাইট। আহ, হুম বাচ্চাদের মধ্যে আসলে ইমপ্লিমেন্ট করার বিষয়টা পজিটিভ ওয়েতে করাটা খুবই ভালো করা বলে মনে খুব হয়, কারণ জরুরি। হ্যাঁ, আমরা আবার এইটা আমরা এটাও নেগেটিভ। যদি হ্যাঁ, বাচ্চাকে যদি আমরা বলি ওই ইন্টারনেট ইউজিং এর ক্ষেত্রে, যদি চলো তুমি আর আমি দুজনে মিলে একটা জিনিস দেখি, চলো, আমি মনে করি এটাতে একটা বাচ্চারা একটু অ্যালার্ট থাকলো যে মা আমার অন্য দিকগুলো কি, কারণ আমরা তো জানি, আমরা ইউজ করলে কিন্তু, ইন্টারনেট ইউজ করলে বুঝেই যায় যে কে কোন দিকে গেছে, কোন সাইটে কে গেছে, আসেই তো, তাই না? এগুলো তো সব দেখতেই পাই। তাই সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ওইটা করা যেতে পারে, বাচ্চাকে নিয়ে আহ, নিজেরা কিছু স্ক্রোল করা যেগুলো যায় সেটা করা যেতে পারে, বা কিছু আম, কিছু দিক দেখা, অনেক কিছু, অনেক সাইটই আছে যেগুলো দেখা যেতে পারে বাচ্চাদের জন্য। সে সেক্ষেত্রে আমি মনে করি বাচ্চারাও তাহলে মনে করবে যে না, হ্যাঁ, মা বা গার্ডিয়ান আমার ব্যাপারে সচেতন আছে, আমি কি করতে পারি, কত দূর যেতে পারি, সেটাই। আর তুমি যে বললো যে লকের আরেকটা ব্যাপারটা, বিষয় যেটা, ডেফিনেটলি। আরেকটা বিষয় যেটা আমরাও দেখেছি, সিসিমপুর ছিল, অনেক হচ্ছে হুম মিনা হুম কার্টুন হুম ছিল যেগুলো হচ্ছে অনেক রাইট রাইট, এডুকেশনাল দিক ছিল আমাদের, কিন্তু অবশ্যই, এখন হ্যাঁ ওই হ্যাঁ। জিনিসগুলা একদমই উঠে গেছে। দেখা গেছে আমরা এখন সিসিমপুরের কোনো নিউ কোনো এপিসোড দেখি না, মিনা কার্টুনের দেখি না। মানে হুম টোটালি অফ হুম হয়ে গেছে আর কি। তো আর কোনো বাচ্চাদের জন্য ডেভেলপমেন্টও যদি নাই, এই এরকম জাতীয় আর হয়, তৈরিও হয় না, তৈরিও হয় না। এক সময় জি জি, ছিল, অনেক এই কার্টুনিস্টও ছিল, সুন্দর পাপেট শো বানাতো মোস্তফা, তুমি জানো কিনা, দারুণ হ্যাঁ পাপেট শো হ্যাঁ হতো আমাদের আমি ছোটবেলায়, আমরা শুনেছি। কিন্তু খুব পাপেট শো দেখেছি। আমরা খুব, উনি দারুণ একজন মানে পাপেট শো মেকার, কিন্তু উনি এত ভালো, আর ওনার কথাও কিন্তু দারুণ, জানো না, উনি আমরা ছোটবেলায় পাপেট শো গুলো দেখেছি, এই তখন দেখতাম উনি যে কথা, ওনার কথা খুব সুইট, খুব সুইট, বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য দারুণ ওনার কথাবার্তা। আমি আমিও এখন দেখি না। আর একটা ব্যাপার, তখন একটা চ্যানেল ছিল, তো এখন প্রাইভেট চ্যানেলগুলো এত বেশি ব্যাঙের ছাতার মতন গজিয়েছে, একটা ছেড়ে আরেকটা ছেড়ে, কোনো জায়গায় স্টিডি থাকার কোনো সুযোগ নেই। আমরা তো বড়রাই তো রিমোট কন্ট্রোল হাতে থাকলে টিপে যাচ্ছি, ওটা না ওটা, ওটা না ওটা, কোনো জায়গায় কিন্তু থাকছি না পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট জিনিস কিন্তু আন্তরিকভাবে মনোযোগের সাথে দেখছি না। এটা কিন্তু বাচ্চাদের মধ্যে এসে যাচ্ছে। আর ভালো কার্টুন আমাদের দেশে, আমাদের চ্যানেলগুলোতে তৈরি হয় না। কারণ ওই ঘুরিয়ে ফিরে বাচ্চা বাইরের থেকে আমদানি করে দেখানো, বাইরের জিনিসগুলো দেখানো, বাকি যেমন একটা সময় ডোরেমন খুব সিরিয়াস ভাইরাসের মতন ছড়িয়ে গেছিল কিন্তু বাচ্চাদের মধ্যে, মানে আমাদের বাচ্চাগুলো ছোটবেলায় ডোরেমন কার্টুন, আর ওই যে আর একটা কি যেন, আচ্ছা যাই হোক, ধরো ওই এই কার্টুনগুলো এত শিনচ্যান বেশি শিনচ্যান। ইম্প্যাক্ট, হ্যাঁ সিনচেন, হ্যাঁ, এত বেশি ইম্প্যাক্ট করেছিল, স্কুলে স্কুলে সব জায়গায়, যেন না একটা পর্যায়ে গার্ডিয়ানদের জন্য একটা রীতিমতো আতঙ্ক হয়ে গেছিল যে বাচ্চারা এই ডোরেমন ছাড়া খাচ্ছে না, ডোরেমন ছাড়া পড়ছে না, ডোরেমন ছাড়া চলছে না, মানে ওরা উঠতে বসতে চলতে ডোরেমন ডোরেমন ডোরেমন। এইগুলো হচ্ছে কি, এই যারা প্রচার করে তাদেরও একটু চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, আমরা তো আমাদের পয়সার দিকটা খেয়াল করলে হবে না, পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলো তো একটু একটু চিন্তা করতে হবে যে আমাদের ক্ষতিকর বিষয়গুলো কত গভীরে চলে যাচ্ছে। এটা তো কারোর একার হাতে না, সবাই সম্মিলিত চিন্তা করা, সবাই সম্মিলিতভাবে কাজ করার ব্যাপার থাকে। আহ, আসলে ম্যাম আমার একটা জিনিস হুট করে মাথায় আসলো, যেমন ব্যাঙের ছাতার মতো যেহেতু টিভি চ্যানেল গুলো হয়েছে, এখানে হুম যদি হুম একদম তারা নিজেদের নৈতিকতা থেকে
বাচ্চাদের জন্য এই ব্যাঙের ছাতার টিভি শো গুলোতে একটা করে হ্যাঁ, বাচ্চাদের হ্যাঁ। অ্যাটলিস্ট একটা করে বাচ্চাদের বাচ্চাদের কোনো কিছু বিশেষ ইমপ্লিমেন্ট প্রোগ্রাম। করে ওরা যতই হ্যাঁ, স্ক্রল করুক, দেখা গেছে যে ওই সেটাই, চ্যানেলে সেটাই, ওইটা সেটাই। বাচ্চাদের আছে, এই চ্যানেলে এটা হ্যাঁ, বাচ্চাদের আছে, হুম, এই বিষয়গুলো অনেক হুম, ইম্প্যাক্ট হুম। ফেলবে ওদের উপর আশা সেটাই, করা একটা যায়। একটা টাইম যদি ওরা জেনে থাকে যে হ্যাঁ ওই টাইমে ওই দারুণ কার্টুনটা হবে, বাকি ওই মিনা টাইপের বা ধরো আরো 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 অনেক কিছু শেখার আছে, তাই না? না, বাইরের কার্টুনগুলো যে বাচ্চারা দেখবে না তা বলছি না, দেখবে সেটা, কিন্তু নিজস্ব আমাদের ঐতিহ্যগুলো তো একটা ব্যাপার আছে, আমাদের নিজেদের জিনিস, সেটা না? তো যাই হোক আর কি। এটাই আসলে ম্যাম এত ইনফরমেটিভ সেশন হচ্ছে, অলরেডি 50 মিনিট হয়ে গেছে, যেহেতু রোজার মাস আমরা হ্যাঁ, আসলে এত হ্যাঁ, না, বেশি it's okay. লেন্দি করব না। হুম, একটু রেস্টের দরকার আছে সবারই। আরেকটা হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, যদি এসেছে যে ছোটদের ইফতার বা সেহরিতে কি কি পুষ্টিকর খাবার দেওয়া উচিত, আসলে এটার উত্তর আপনি অলরেডি দিয়েছেন, চিরা বা আমরা হেলদি ফুড যেগুলো দিতে পারি বা হুম, ফ্রুটস। সো আই থিঙ্ক এই জিনিসটা অটোমেটিকলি চলে এসেছে আমাদের পুরো লাইফ সেশনের মাঝখানে, খাবার এবং এক্সারসাইজ সবকিছু নিয়ে। তো একদমই শেষ পর্যায়ে যদি আমি বলতে যাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান পুরো লাইফ সেশনটা টপিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাড করে আমরা আমাদের লাইফ সেশনটা এখানেই শেষ করব। অ্যাড করতে বলছে এখানে, ধরো সব কম অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এখন ওই মূল কথাটা হচ্ছে শেখার একটা নির্দিষ্ট, শেখার তো কোনো বয়স নাই, সেটা ঠিক আছে, কিন্তু শিখে ভিতরে নিতে হলে এবং সেটাকে স্টাবলিশ করতে হলে সেটার একটা নির্দিষ্ট বয়স, সেটা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি আমরা ওভাবে শিখে শিখে নানান দিকে, অত বেশি শেখাতে গিয়েও আবার সারাক্ষণ শেখার উপরে রাখলেও বাচ্চারা বিরক্ত হবে, কিন্তু ছোটবেলা থেকে যদি বাচ্চাদের নৈতিকতা, আম, উম, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন কিভাবে থাকবে সবকিছু যদি, বা লাইফ স্টাইল, দৈনিক রুটিনটা তার কি হবে, খেলাধুলা পড়ালেখা সবকিছুতে ছোটবেলা থেকে যদি আমরা শেখাতে পারি, তাহলে যেমন আমাদের আমাদের এখন যে পরিস্থিতি, আমাদের পড়ালেখার পরিস্থিতিতে যেমন যেটা হয়েছে, আমরা তো ধরো একটা ছকে বাঁধা পড়ালেখা করাচ্ছে বাচ্চাদেরকে, এই যে স্কুলে যাও, এই কোচিং এ যাও, ভারী ভারী ব্যাগ ট্যাগ নিয়ে, আমরা কিন্তু অনেক সবাই বলা বলি করি, কিন্তু এইখান থেকে বাচ্চাদেরকে রেমিডি দেওয়ার কোনো মানে চেষ্টা করছি না। মাঝে মধ্যে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বলা হচ্ছে কোচিং সেন্টার বন্ধ করো, অমুক বন্ধ করা হবে, তমক বন্ধ করা হবে, আলটিমেটলি করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে উম, আহ, ওইটাই আর কি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি শেখায়, বাচ্চাদেরকে স্কুলে পড়তে পড়তে যদি আমার একটা জিনিস মাথায় এসছে তোমার সাথে কথা বলতে বলতে, স্কুলে পড়তে পড়তে যদি বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস থাকে, সেটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যেও পড়ে, আবার আহ উপকারও হয়, কিন্তু বাচ্চার সব দিক থেকে উপকার হয়, যেমন ধরো পড়াশোনা তো করবেই, পাশাপাশিও একটু মাঠে খেলবে, একটু স্কুলের আঙিনা পরিচ্ছন্ন পরিষ্কার রাখার ব্যাপারে কাজ করলো, লাইব্রেরিতে বই গোছানোর ব্যাপারে, তারপর দেয়ালিকা, আমরা ছোটবেলায় যেটা করতাম দেয়ালিকা তৈরি করা, এগুলো একটা খুব ক্রিয়েটিভিটি ব্যাপার। তারপরে গাছ লাগানো, বাগান করা স্কুলের, আমি মনে করি এগুলো বাচ্চারা পড়ালেখার সাথে সাথে এগুলো থাকলে এনজয়ও করবে, উপকৃত হবে। সেই জন্য মূল কথা হচ্ছে বাচ্চাদেরকে সব ক্ষেত্রে ছোটবেলা থেকে সব ধুয়ে মুছে ছোটবেলা থেকে শেখালে সবকিছু এটার আউটপুট ভালো পাওয়া যাবে। অবশ্যই ম্যাম, আসলে খুবই ইনফরমেটিভ এবং এক্সেলেন্ট একটা সেশন ছিল। আচ্ছা, শামি ম্যাম বলছে এক্সেলেন্ট সেশন আন্টি। থ্যাংক ইউ থ্যাংক ম্যাম। ইউ, সো থ্যাংক আমরা ইউ। একদমই হচ্ছে শেষ করব, যেহেতু রোজার মাস আমরা এটাও মাথায় রেখে। অ্যান্ড আসলে খুবই ভালো লাগলো এই বিষয়ে কথা বলে, কারণ অরিত্রী তো এখন শুধু হ্যাঁ, আমারও হচ্ছে খুব ভালো লেগেছে। প্লাস্টিক পলিউশন নিয়ে না, হেলথ এডুকেশন হ্যাঁ, সবকিছু হ্যাঁ, নিয়েই নানান দিক এখন আছে, কাজ হ্যাঁ, করে। জি। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আরো লাইভ সেশন আনবো হেলথ এডুকেশন এবং এনভায়রনমেন্ট নিয়ে। ইনশাল্লাহ, যারা আমাদের ইনশাল্লাহ। ফলোয়ার আছে বা আমরা যারা কাজ করছি ভলেন্টিয়ার হিসেবে, সবাইকে অবশ্যই ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাকে যে আমাদের জন্য সময় বের করে তোমাকে লাইভ অনেক সেশনে ধন্যবাদ, হ্যাঁ। গেস্ট হিসেবে আসার জন্য। হুম, জি, হুম। ওয়েলকাম। তোমাকে তাহলে অনেক আমরা ধন্যবাদ, এখনই শেষ। আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখনই শেষ করছি। তাহলে সবাই ভালো থাকবেন। আবারও থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে শুভেচ্ছা সবাইকে, এবং হচ্ছে গিয়ে আবারও দেখা হবে কোনো একটা লাইভ সেশনে, অন্য কোনো টপিকে, অন্য কোনো ভাবে আমরা কথা বলবো ইনশাল্লাহ।
ভালো থাকবেন ম্যাম, ভালো হ্যাঁ থাকবেন সবাই। হ্যাঁ তো আসসালামু সবাই আলাইকুম, ভালো থাকুন আর শুভরাত্রি। সব হ্যাঁ হ্যাঁ সবাই সবাই ভালো থাকুক, সবার জন্য শুভকামনা, সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি।